রাঙামাটির সাজেক সড়কে পাহাড় ধসের 11 ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক, ফিরতে শুরু করেছেন আটকে পড়া পর্যটকরা। অপরিকল্পিত প্রকল্পকে দুষছেন পরিবেশবাদীরা। সকালে এখানে আসি, এসে দেখি যে পাহাড় ধস হয়ে যান চলাচল বন্ধ সাজেক এবং বাগার থেকে। শুধু পাহাড় ভাঙলে মাটি সরালে হবে না, এটির একটি দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হবে। সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিল মাইলস্টোনের উক্কচিং মার্মা। একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক হতভাগ্য বাবা। ও যখন ছুটিতে আসতো, আমি ওর বাসায় বেশিরভাগই যেতাম। ছোটবেলা থেকে আমাদের বন্ধু ছিল, সবাই বলতো সে অনেক শান্ত। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে। আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। রাঙামাটির বাঘাইহাট সাজেক সড়কের 3টি স্থানে পাহাড় ধসে প্রায় 11 ঘণ্টা আটকে পড়া 4 শতাধিক পর্যটক। সড়কের উপর ধসে পড়া মাটি সরানো শেষে যান চলাচল স্বাভাবিক হলে বিকেল থেকে ফিরতে শুরু করেন। কয়েকদিন পর পর এমন দুর্ঘটনার জন্য অপরিকল্পিত উদ্যোগকে দুষছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা। রাতভর ভারী বৃষ্টির পর ভোর 4টার দিকে বাঘাইহাট সাজেক সড়কের নন্দরাম, চাইল্যাতলি ও চম্পকনগর এই 3টি স্থানে পাহাড় ধসে পড়ে, উপড়ে পড়ে গাছপালা। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়ে 4 শতাধিক পর্যটক। ভোগান্তিতে পড়েন ওই রোডে নিয়মিত চলাচলকারীরাও। মাটি এবং মাটির সাথে পাথর আছে বিধায় আমরা এতক্ষণ ধরে কাজ করছি, কাজ করে সরাতে পারছি না সবগুলো। আমরা সকালে এখানে আসি, এসে দেখি যে পাহাড় ধস হয়ে যান চলাচল বন্ধ সাজেক এবং বাগার থেকে। তো ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী, বিজিবি যৌথ উদ্যোগে সাজেক ইউনিয়ন পরিষদ সহ মোটামুটি আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে গিয়ে সড়কে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস, প্রশাসন ও স্থানীয়রা। তবে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার না থাকায় কিছুটা বেগ পেতে হয়। জনসাধারণের দুর্ভোগ না হয় সেজন্য আমরা বিজিবি এবং সেনাবাহিনী, ফায়ার সার্ভিস যৌথভাবে আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য কাজ করে যাচ্ছি। সবাই মিলে যৌথভাবে কাজ করে, তাৎক্ষণিকভাবে কাজ করে পাহাড়ের মাটি সরাই ফেলেছি, যাতে প্রাথমিকভাবে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারে। মাটি সরানোর শেষে প্রায় 11 ঘণ্টা পর বিকাল 3:30টার দিকে বাঘাইহাট সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ফিরতে শুরু করেন আটকে পড়া পর্যটকরা। দেশের অন্যতম দর্শনীয় এই পর্যটন কেন্দ্রে যাওয়া আসার পথে কয়েকদিন পরপরই দুর্ঘটনার জন্য অপরিকল্পিত প্রকল্পকে দুষছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা। যেখানে অতিরিক্ত ভঙ্গন প্রবণতা আছে সেখানে ধারক দেয়াল নির্মাণ করতে হবে এবং রাস্তা শুধু পাহাড় ভাঙলে মাটি সরালে হবে না, এটির একটি দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হবে এবং এটা নিয়ে সুপরিকল্পিতভাবে এগোতে হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। দর্শক, পাহাড় ধসের ব্যাপারে আরো খবর জানবো সহকর্মী শাহরিয়ার ইনুসের কাছ থেকে। তিনি সেই খবর রাখছেন। শাহরিয়ার, এখন কি যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে কিনা, কি দেখছেন সেখানে? ইশরাত, শেষ যদি বলি তাহলে বিকেল 3টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং খাগড়াছড়ি থেকে রাঙামাটি সাজেক, বাগাইহাট এবং বাগাইছড়ি দিকে যাত্রীবাহী বাস ছাড়াও পণ্যবাহী ট্রাক এবং ছোট ছোট গাড়িগুলো যানবাহন চলাচল করছে। একই সাথে সাজেক থেকেও পর্যটকরা ফিরতে শুরু করেছে। সেটা আমরা প্রশাসন এবং সাজেক পরিবহনের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে বিষয়টা নিশ্চিত হতে পেরেছি। এর আগে যদি বলি তাহলে এখন পর্যন্ত এর আগে যদি বলি তাহলে বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে রাঙামাটির বাগাইহাট সাজেক সড়কের কয়েকটি জায়গায় ছোট বড় মিলিয়ে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেই ভোর 4:30টার পর থেকেই বিকেল 3টা নাগাদ পর্যন্ত, অর্থাৎ 2:45 পর্যন্ত আপনার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। একদিকে এই যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে পর্যটকরা যেমন আটকে ছিল, তেমনি করে ওই সব এলাকার নিয়মিত চলাচলকারী যারা রয়েছে তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। একই সাথে সড়কের দুপাশেই কিন্তু ছোট বড় মিলিয়ে অনেক শতাধিক গাড়ি সেখানে আটকে ছিল। এছাড়া যদি বলি তাহলে আজকে সকালে আপনার
8টার দিকে খাগড়াছড়ি থেকে যে সকল পর্যটকবাহী সাজেক যাওয়ার কথা ছিল সেগুলো এখান থেকে ছেড়ে গেলেও বাগেরহাট পর্যন্ত যে সেগুলো আর সাজেক যেতে পারেনি। তো সেই হিসাব যদি বলি তাহলে সাজেক কাউন্টারের যে তথ্য সেই তথ্য মতো হচ্ছে যে ছোট বড় মিলিয়ে খাগড়াছড়ি থেকে প্রায় 60টির মতো গাড়ি সাজেকের উদ্দেশ্যে রওনা করেছিল। তারা সকাল থেকে এই রাস্তা সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই নন্দারাম এলাকায় আটকে ছিল, সেটি আমরা জানতে পেরেছি। 3টার পর থেকেই খাগড়াছড়ি যে সাজেক উদ্দেশ্যে যে পর্যটক ছিল তারা যেমন যাচ্ছে তেমনি করে সাজেক থেকে পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি ফিরতে শুরু করেছে। তবে এই মুহূর্তে যারা ফিরবেন তারা হচ্ছে দুপুরের আগে ফেরার কথা ছিল। এছাড়া পাহাড় ধসের ঘটনার পর থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস সহ স্থানীয় প্রশাসন এবং জনগণ মিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ করে এবং পাহাড়ের মাটি সরানোর কাজটুকু করেছে, সেটা আমরা জানতে পেরেছি বাগাইছড়ি উপজেলা ইউনো সূত্রে। ধন্যবাদ আপনাকে শাহরিয়ার। সেনা কর্মকর্তা হতে চেয়েছিল কোচিং মারমা, সেজন্য ক্যাডেট কোচিংও করছিল মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর এই ছাত্র। বিমান বিধ্বস্তের ঘটনায় সব স্বপ্ন শেষ। আগুনে পুড়ে একমাত্র সন্তানের করুণ মৃত্যুতে নির্বাক হতভাগ্য বাবা মা। উন্নত পড়ালেখার জন্য রাঙামাটি থেকে ঢাকা পাঠিয়েছিলেন ছেলেকে, কিন্তু ফিরল নিথর দেহ নিয়ে। মা বাবার একমাত্র সন্তান ও কোচিং মারমা। বাবা মা প্রকৌশলী বানাতে চাইলেও ছেলের ইচ্ছা সেনা কর্মকর্তা হবে। সে স্বপ্ন পূরণে ছেলেকে রাঙামাটি থেকে নিয়ে ভর্তি করান ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। হোস্টেলে থেকে চলছিল ক্যাডেট কোচিংও, কিন্তু বাবা মা ছেলে কারো স্বপ্নই পূরণ হলো না। সে চলে গিয়েছিল ঢাকায় ক্যাডেট কোচিংয়ের উদ্দেশ্যে যে সে একজন ক্যাডেট হবে, বাট তার স্বপ্নটা পূরণ হয়নি, অকালেই সরে গেল। অনেক বড় একটি প্রতিষ্ঠানটা তার আক্রোশে গেল। উকোচিংয়ের বাড়ি রাঙামাটির রাজস্থলী বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ায়। তার বাবা উষায় মং রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মা তেজিপ্রু মারমা বান্দরবানের রুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মরদেহ গ্রামে নেয়ার পর সবার চোখের জলে শেষ বিদায় জানায় 7ম শ্রেণীর এই মেধাবী ছাত্রকে। উচ্চশিক্ষার কারণে বান্দরবান ক্যাম্প পাবলিক থেকে সে ঢাকা মাইলস্টোনে গিয়েছে। আকস্মিকভাবে মৃত্যুর কারণে অত্র এলাকার লোকজন শোকাহত। বিমান বিধ্বস্ত হওয়ার সময় উকোচিং শ্রেণীকক্ষে ছিল। মুমূর্ষ অবস্থায় তাকে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির ইনস্টিটিউটে। তার শরীরের 70% পুড়ে গিয়েছিল। অনেক ছোটবেলা থেকে আমাদের বন্ধু ছিল, সবাই বলতো সে অনেক শান্ত। ও যখন ছুরি আসত আমি ওর বাসায় বেশিরভাগই যেতাম। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এদিকে রাঙামাটিতে উকোচিং মারমার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে বাঙ্গালহালিয়ায় উকোচিং মারমার বাড়িতে যান বিএনপির সহ ধর্ম বিষয়ক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারানো কোচিং এর পরিবারের পাশে থাকবে বিএনপি। সেখানে রাজস্থলী ও কাপ্তাই উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী বিমান বাংলাদেশের একটি ফ্লাইট মাঝপথ থেকে ফেরত গেছে চট্টগ্রাম বিমানবন্দরে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা। তিনি জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইট BG148 সকাল 7টায় চট্টগ্রামে অবতরণ করে। এরপর 287 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝপথে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে আবারও ঘুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায় ফ্লাইটটি। পরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বিমানের যাত্রীদের। 11টায় BG122 ফ্লাইটে করে যাত্রীদের ঢাকায় আনা হয়। 5 মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত। শুনানি উপলক্ষে সকাল থেকে আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা। সকাল থেকে চট্টগ্রাম আদালত চত্বরে জোরদার করা হয় নিরাপত্তা। সতর্ক অবস্থান নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা 5 মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল বৃহস্পতিবার। তবে সশরীরে আদালতে হাজির করা হয়নি। চিন্ময়ের পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা থেকে আসা আইনজীবীদের একটি টিম। আসামির অসুস্থতা সহ বিভিন্ন বিষয় তুলে ধরে তারা 5 মামলায় জামিনের আবেদন জানালেও শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন আদালত।
এই মামলায় উনি আসামি হওয়ার কথা না, এটা রাষ্ট্রের একটা ম্যালাফেডি ইন্টেনশন। আর উনি অনেক অসুস্থ, আজকে 8 মাস হয়ে গেছে। উনি লিভার সিরোসিসে আক্রান্ত, বিভিন্ন রোগ, ওনার ওজন কমে গেছে প্রায় 10 কেজির মতো। এবং উনি বারবার করে যখনই আমার সাথে ফোনে আলাপ হয় তখন বলতে, বাবা আমি অনেক অসুস্থ। আমরা কোর্টকে এগুলো কিন্তু আবেদন করেছিলাম। আমরা মহামান্য হাইকোর্টে গিয়ে হয়তো আমরা আশা করছি যে আমরা সুবিচারটা পাবো। তবে ঘটনার সাথে চিন্ময় কৃষ্ণ সম্পৃক্ত দাবি করে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। ওনার উপস্থিতিতে এবং ওনার ইন্ধনে যে এখানে আদালত প্রাঙ্গণে ভাঙচুর হয়েছে এবং আপনার ওই যে আলিফ হত্যা, বিশেষ করে আলিফ হত্যার সাথে উনি জড়িত একজন আমাদের আইনজীবী মৃত্যুবরণ করেছে এবং সরকারি কাজে উনি বাধা দিয়েছেন, বিভিন্নভাবে উনি এই মামলার সাথে সম্পৃক্ত, সেহেতু ওনাকে 5টি মামলা দেওয়া হয়েছে এবং 5টি মামলার আবেদন, জামিনের আবেদন আজকে নামঞ্জুর হয়েছে। গত বছরের 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ চলাকালে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। আগের দিন 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন তিনি। এরপর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। বিকেলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় বর্ণাঢ্য এক র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ফলদ ও বনজ চারা নিয়ে অংশ নেন নার্সারি মালিকরা। উদ্বোধনী পর্বে বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 30টি স্টল বসানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ফার্নিচার দোকানের শ্রমিক ফারুকের পরিবারকে সহায়তা প্রদান করেছে বিএনপি। সকালে দলটির নেতাকর্মীদের একটি টিম ফারুকের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে নিহত ফারুকের 2 সন্তানের শিক্ষা ব্যয়ের যাবতীয় দায়িত্ব গ্রহণের পাশাপাশি তার বাবা মার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাইদ আল নোমান। প্রদান করেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাইদ আল নোমান। চট্টগ্রামের শানে গাউসুল আজম মাইজভান্ডারি ফোরামের চেয়ারম্যান ডক্টর সৈয়দ দিদারুল হকের জানাজা হয়েছে। ফটিকছড়িতে দরবারের শাহী ময়দানে নামাজে জানাজা শেষে দাফন করা হয় তাকে। এর আগে বুধবার সকাল 6:30টায় চট্টগ্রামে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর সৈয়দ দিদারুল হক। মৃত্যুকালে বয়স হয়েছিল 74 বছর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।